জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ? রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থানে বা কোথায়? সেই হিসেবটাই বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি আখলাক মুস্তাফা। গণভোটে জনগণের রায়ের কথা তুলে ধরে বিরোধী দল বলছে জুলাই সনদ বাস্তবায়ন না হলে আবারও গণ আন্দোলন, এমনকি গণ অভ্যুত্থানের পথেও যেতে পারে দেশ। অন্যদিকে সরকার বলছে জুলাই সনদের নামে জনগণকে বিভ্রান্ত করা হচ্ছে, সংবিধান ও সংসদীয় প্রক্রিয়াই হবে সংস্কারের একমাত্র পথ। বিরোধী দলীয় নেতা বলেছেন গণভোটে ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে। বিএনপি মহাসচিব বললেন ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না, নতুন বন্দোবস্তের কথা বলে পুরনোর পথে গেলে রাজনীতি টিকবেও না। একসময় একই মঞ্চে থাকা রাজনৈতিক শক্তিগুলোর মধ্যেই এখন অবিশ্বাস, শরিকদের ক্ষোভ, স্থানীয় নির্বাচন এবং ক্ষমতার অংশীদারিত্ব নিয়ে টানাপোড়েন। কেউ বলছে জুলাই বিক্রি হচ্ছে, কেউ বলছে জুলাইকে ব্যবহার করা হচ্ছে। এসব নিয়েই আজ আমাদের আলোচনা। আমাদের সঙ্গে আছেন আমার হাতের ডান দিক থেকে সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবং তার পাশেই আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এবং এখন পর্যন্ত আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন হাফিজ মোহাম্মদ রাশেদুল ইসলাম এমপি, শেরপুর এক আসনের বিরোধী দলের সংসদ সদস্য এবং সাবেক কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আমাদের সঙ্গে আছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং বিএনপির দলীয় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি। আপনাদের চারজনকেই স্বাগত আজকের রাজনীতির আলোচনায়। যেহেতু আজকে বিশ্বকাপের ফাইনাল, আমরা একটু বিশ্বকাপ নিয়ে শুরুতে অল্প একটু কথা বলতে চাই। সাইফুল ভাই, কোন দল সাপোর্ট করেন আজকে? আপনাকে শুভেচ্ছা। প্রিয়ভাজন যারা আলোচকবৃন্দ, আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আমরা ঐতিহ্যগতভাবে যে দলকে সমর্থন করতাম তারা এবার ফাইনালে তারা আসতে পারেনি। যদি বলি ল্যাটিনো ফুটবল বা ব্রাজিল, যারা একটা আইকনিক জায়গা ছিল, তো তারপরেও ল্যাটিন আমেরিকার এরপরে আমাদের দ্বিতীয় পছন্দ তো নিশ্চয়ই আর্জেন্টিনা আমাদের। তো কিন্তু একই সাথে আমি স্পেন, যারা একটা অসাধারণ ফুটবল যারা উপহার দিয়ে আসছেন, তো ফলে আমরা আশা করছি যে হয়তো আমাদের এই সমর্থনের ডিগ্রির হয়তো কিছু হেরফের আছে, কিন্তু আমি মনে করি আমরা একটা ভালো ফুটবল দেখব আজকে, যেটা গতিময় হবে, ছন্দময় হবে, এবং যেটা বলতে পারেন গোটা মানুষ যে ধরনের একটা চমৎকার অসাধারণ খেলার জন্য মানুষ আজকে সারা দুনিয়াব্যাপী অপেক্ষা করছে, কয়েক শত কোটি মানুষ, নিশ্চয়ই খেলাটা এবার শৈলী, গতি এবং তার নান্দনিকতা দিয়ে যারা দর্শক তাদেরকে মুগ্ধ করবে। আমরা আসলে ফুটবলের জয় দেখতে চাই। ধন্যবাদ আপনাকে। মনিরা শারমিন, যেই দলকে সাপোর্ট করেন সেই দলকে আজ খেলবে না? আমার দল, আমি যাকে সাপোর্ট করি সে অনেক আগেই আর কি বাদ হয়ে গেছে। তবে স্বাভাবিকভাবেই বাংলাদেশ তো আসলে দুইটা ভাগে বিভক্ত হয়ে যায় বিশ্বকাপ আসলে, ব্রাজিল এবং আর্জেন্টিনা। তো স্বাভাবিকভাবে আমি ব্রাজিলের সাপোর্টার ছিলাম, কিন্তু আর্জেন্টিনার একেবারে খুবই আমার বিরোধী পক্ষ বলে আমি মনে করি না। কারণ আর্জেন্টিনার ক্ষেত্রে যেটা দেখি যে আমার খুব প্রিয় কিছু খেলোয়াড় আর্জেন্টিনাতে খেলে, যারা ক্লাব ফুটবল খেলে। সো এই জায়গা থেকে মেসি অবশ্যই তার যে শৈল্পিক এবং নান্দনিক যে ফুটবল, সেটা তো সবাইকে আকৃষ্ট করে, এবং আমরা দেখছি যে গত কিছুদিন ধরে একেবারে ওস্তাদের মার শেষ রাতে সেই রকম করে আসলে খেলা চলছে। সুতরাং অবশ্যই আর্জেন্টিনার জন্য শুভকামনা থাকবে, এবং স্পেন তো খুব গুরুত্বপূর্ণভাবে খুব ভালো খেলবে বলে আশা করি, কারণ স্পেন তো সেরকমই একটি দল, এবং আমরা গত ম্যাচটা যেটা দেখলাম খুব ভয়ঙ্করভাবে আসলে গোল আমরা হিসাব করে শেষ করতে পারছি না। সুতরাং আজকের যে খেলাটা হবে নিশ্চিতভাবেই সেই খেলাটা খুবই হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে, এটা অবশ্যই। এবং আমি মনে করি যে আসলে দুটি খুব ভালো দল, এবং আর্জেন্টিনার যারা সমর্থক তো তাদের প্রতি আসলে খুবই আমি সহমর্মী এবং শুভকামনাও জানাই। কারণ যেহেতু আমি ব্রাজিলের ফ্যান, সুতরাং সেই জায়গা থেকে আর্জেন্টিনার যারা ব্রাজিলের এমন ফ্যান পাওয়া কিন্তু টাফ। হ্যাঁ, আপনি যেরকম, হ্যাঁ, কারণ আমার ব্যালেন্স করে বলছেন, ভাই বন্ধু তারা আসলে আর্জেন্টিনার সাপোর্টার। সো আমি আসলে তাদের পক্ষেও আছি আজকে, এবং একটা খুব সুন্দর ম্যাচ দেখবো বলেই আশা করছি।
ধন্যবাদ। ফাহিমা নাসরিন মুন্নির কাছে যেতে চাই। মুন্নি আপা কোন দল সাপোর্ট করেন, সেই দল আজ খেলছে কিনা এবং আজকের খেলাটা কেমন আশা করেন? আমি যে দল সাপোর্ট করতাম ব্রাজিল খেলা আজকে নেই, সেটাতে কোনো সমস্যা নেই, খেলা হার জিত তো আছে। আজকে আমিও আসলে আর্জেন্টিনাকে সাপোর্ট করব। আমরা একটা সুন্দর খেলা দেখতে চাই, যে খেলায় একেবারে মাঠ সমান সমতল থাকবে, দুই পক্ষ স্পেন এবং আর্জেন্টিনা, তারা একেবারে মুখোমুখি সমান তালে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, কিন্তু সুন্দর একটা খেলা হবে, যেই খেলায় আমরা একটা এমন জয় দেখব যেটা দেখার জন্য শুধু বাংলাদেশ না, সারা বিশ্বই আসলে মুখিয়ে আছে। জি সেরকম একটা খেলাই আজকে আশা করছি। জি, ধন্যবাদ আপনাকে। কাছে যেতে চাই, আজকে কেমন খেলা প্রত্যাশা করছেন? আপনিও কি ব্রাজিল সাপোর্টার? জি, হাফেজ মোহাম্মদ রাশেদুল ইসলাম আমাদের সঙ্গে নেই, আমরা আবারও ফিরবো তার সেই আলোচনায় অংশ নেওয়ার জন্য। আমরা মুন্নি আপার কাছে আবারও একটু ফিরতে চাই। যেমন এইখানে আমি যেটি দেখছি মুন্নি আপা, যেমন আমরা এখন পর্যন্ত যে তিনজন আছি, আমি দেখতে পাচ্ছি যে আপনারা তিনজনই ব্রাজিল সাপোর্টার, যদিও আমি ঠিক উল্টো। আজকের যে খেলা অথবা যে খেলা নিয়ে আমরা কথা বলছি, সেই খেলার জায়গা থেকেই যদি বলি, আমরা একটা সময় হয়তোবা সমগ্র দেশ একটা দলকেই সাপোর্ট করব, সেটা হবে বাংলাদেশ। সো ফুটবলে বাংলাদেশকে আসলে আমরা কোথায় নিতে চাই? আমরা তো ফুটবলে বাংলাদেশকে একটা এমন আসনে দেখতে চাই, যেখানে বাংলাদেশের 18 কোটির উপরে আমাদের যে জনগণ আছে তাদেরকে প্রতিনিধিত্ব করবে। বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে মাথা উঁচু করে মর্যাদার সাথে খেলবে। সেই রকম একটা অবস্থানে বাংলাদেশকে নিয়ে যেতে পারলেই আমরা মনে করি যে খেলার অঙ্গনে ক্রিকেট যেমন বাংলাদেশে বেশ অনেকটাই এগিয়ে আছে। ক্রিকেটের মধ্যে কোনো কোনো ক্রিকেটারের যেমন রাজনীতিতে যেই মুহূর্তে তাদের ইনভলভমেন্ট এসছে, তখন বরং আমরা কিছুটা আশাহত হয়েছি। কারণ খেলাটা এমন একটা জিনিস যেখানে আমরা চাই না কোনো রাজনীতি আসুক, আমরা চাই খেলাটা সার্বজনীন হবে। কারণ খেলাটা আসলেই দিন শেষে সবার হওয়া উচিত, আমার, আপনার এবং সমস্ত জনগণের। জি, ধন্যবাদ। সেই আমাদের জায়গাতে জি দেখতে চাই। জি আমাদের সঙ্গে হাফেজ মোহাম্মদ রাশেদুল ইসলাম এরই মধ্যে এসে পৌঁছেছেন। আপনাকে যে প্রশ্নটা করার, সবাই ব্রাজিল সাপোর্টার, হ্যাঁ, আমাদের আজকের অতিথিরা যারা। So, আজকে কোন দল সাপোর্ট করছেন এবং কি ধরনের খেলা এক্সপেক্ট করছেন ফাইনাল? আচ্ছা দেখুন, আমি আসলে কোনো কারণে সে ছোটোবেলা খেলার ব্যাপারে ব্যাপক আগ্রহী ছিলাম, হঠাৎ করে ছিটকে পড়েছে। আমি খেলাধুলার থেকে বলা যায় যে অনেক সময় ধরে দূরে, যে কারণে আমি আসলে এই মুহূর্তে কোনো দলকে সাপোর্ট করছি না। তো আমার যেটা সাইকোলজি আর কি, যে দল হেরে যায় আর কি, মানে খেলা চলতে চলতে দেখা যাচ্ছে গোল খাচ্ছে বা এরকম অবস্থা যেটা হয়, তার প্রতি আমার সিম্প্যাথিটা বেশি কাজ করে আর কি। এখন আজকে মনে হচ্ছে যে আমরা অনলাইন ঘাটাঘাটি করে যেটা দেখলাম আর কি, স্পেনের জয় হওয়ার সম্ভাবনা একটু বেশি দেখাচ্ছে আর কি। তো সেই দিক থেকে বিবেচনা করলে তো আমাকে আর্জেন্টিনাই শেষ পর্যন্ত হয়তো সাপোর্ট করতে হবে আজকে। জি, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনাদেরকে বলি, এখন আমরা রাজনীতির আলোচনাটাতে ফিরছি। দর্শক, রাজনীতি আমরা সাজিয়েছি একটু ভিন্নভাবে। এখানে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখার চেষ্টা থাকবে। অতিথিদের নির্দিষ্ট সময়ে বেঁধে দেওয়া হবে কথা বলার জন্য। সময় শেষ হলে মাইক্রোফোন অফ হয়ে যাবে নিজে নিজেই। একজন অতিথি চাইলে অন্য অতিথিকে প্রশ্ন করতে পারবেন। যেটা আপনাদের জন্যও বলা, আমরা যদি শুরু করি সেটি হচ্ছে সাইফুল হককে দিয়ে শুরু করতে চাই। প্রধানমন্ত্রীর সাথে নৈশভোজের দাওয়াত পেয়েছেন কিনা আগামীকাল, যেটি বিএনপির সাথে আপনারা জোটে আছেন, অসন্তোষের কারণ কি? এখন বিএনপির কাছ থেকে আপনাদের চাওয়া কি? প্রধানমন্ত্রীকে কি কি বলবেন? 2 মিনিট। আপনাকে ধন্যবাদ। আগামীকাল প্রধানমন্ত্রীর সাথে যুগপৎ ঝাড়ায় যারা আমরা দীর্ঘদিন আন্দোলনে ছিলাম, প্রধানমন্ত্রী আগামীকাল যমুনাতে 7:30টায় তিনি একটা শুভেচ্ছা বিনিময়ের জন্য দাওয়াত দিয়েছেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আমি নিজের সহ আমাদের 5 নেতা কালকে সেখানে যাবেন। আমার মনে হয় এটা একটা শুভেচ্ছা বিনিময়। তো আমার মনে হয় যে আমাদের দিক থেকে প্রধানত কোনো দেন দরবারের জন্য আমরা যাচ্ছি না। আমরা যদি আলোচনার সুযোগ থাকে, আমরা নিশ্চয়ই সরকারের এই 5 মাসে তাদের ইতিবাচক দিক যেগুলো আছে সেটা হয়তো আমরা বলবার চেষ্টা করব। পাশাপাশি রাজনৈতিক দিক থেকে সরকার কোন কোন ক্ষেত্রে একটু পিছিয়ে পড়ছে, সেগুলো সুযোগ থাকলে আমি নিশ্চয়ই উল্লেখ করব। আর একটা হিমালয় সমান প্রত্যাশা নিয়ে তো এই সরকারের যাত্রা শুরু হয়েছে। সেদিক থেকে মানুষ সরকারের কাছ থেকে সোশ্যাল বা ইকোনমিক অনেকগুলো ইন্ডিকেটরে অনেকগুলো ইতিবাচক বার্তা পেয়েছে, কিন্তু জানমালের নিরাপত্তা বলি, গুম খুন সন্ত্রাস বলি অথবা চাঁদাবাজি বলি, সেগুলোর ক্ষেত্রে কিছু সংকট আমরা
দেখছি আমরা বলবো সরকার এগুলো অগ্রাধিকারের মধ্যে এগুলোকে নেবার জন্য, আর একই সাথে তার যুগপৎ সঙ্গীদের সাথে তারা তাদের মানে আগামীকালকের প্রোগ্রামটা কি এটাকে একটা ফেয়ারওয়েল ডিনার, অথবা তারা একটা নতুনভাবে তারা একটা যাত্রা শুরু 20 করতে সেকেন্ড চান বলবেন। কিনা, তারা যাত্রা শুরু করতে চান কিনা। তো আমরা নিশ্চয়ই বলেছি সরকারের ভালো কাজের আমরা প্রশংসা করব, যেগুলো মানে হবে দেশ বিরোধী জনবিরোধী আমরা সরকারি ভুল ত্রুটিকে নিশ্চয়ই আমরা ধরিয়ে দেওয়ার একটা চেষ্টা, যেটা আমরা বরাবরই করি, সেটা অবশ্যই করব। আমার মনে হয় যে কালকে একটা জেস্চার হবে, কালকে একটা শুভেচ্ছা বিনিময় হবে। পরবর্তী যাত্রাপথটা সরকার কিভাবে করতে চান সে সম্পর্কে আমরা ধারণা পেলে হয়তো পরবর্তীকালে আমরা বলতে পারবো। সরকারের সবগুলো মন্ত্রণালয় 5 মাসে তাদের মোটামুটি সফলতা দেখিয়েছে, এমন একটা দাবি করা হয়েছে গতকাল সরকারের 5 মাস উপলক্ষে। আপনারা কি এটাকে তেমনই মনে করেন? না, সবগুলো মন্ত্রণালয় 20 সেকেন্ড বলতে পারবেন? সবগুলো মন্ত্রণালয় সফল হয়েছে আমি নিশ্চয়ই এরকম বিবেচনা করি না, কারণ অনেকগুলো জট ছিল। আর 5 মাসের মধ্যে সমস্ত মন্ত্রণালয়কে আমি A+ দেবো বা A++ দেবো এরকম চিন্তা না করাটাই ভালো। একটা কাজের উদ্যোগ আছে, অনেকগুলো মন্ত্রণালয় আমি অবশ্যই মনে করি তারা একটা ভালো চেষ্টা করছেন। আর বিশেষ করে মানুষের জননিরাপত্তার ক্ষেত্রে, জানমাল নিরাপত্তার ক্ষেত্রে, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। মানুষ স্বস্তি চায়, মানুষ শান্তি চায়, মানুষ তার জীবন এবং জীবিকার, মানুষ শেষ পর্যন্ত মানুষ কিন্তু নিরাপত্তাটা দেখতে চায়। এসব ব্যাপারে আমরা সরকারে আরও সক্রিয়, আরও বেশি সংবেদনশীলতা, এগুলো অবশ্যই আমরা দেখতে চাইব। জি, ধন্যবাদ আপনাকে। মনিরা শারমিনের কাছে আসতে চাই। যদি শরিকদের অসন্তোষের জায়গা থেকেই আসি, আপনারাও 11 দলীয় ঐক্যের সঙ্গে আছেন, সেই জায়গা থেকে যেমন কিছু অভিযোগ চলে আসে যে জামায়াত একলা চলনীতিতে চলতে চায়, অথবা স্থানীয় সরকার নির্বাচনও আপনারা আলাদা করে প্রার্থী দিচ্ছেন, জামাত আলাদা করে প্রার্থী দিচ্ছে, যদিও এটা দলীয় প্রতীকের বাইরে নির্বাচন হচ্ছে, কিন্তু আমরা প্র্যাকটিসটা আসলে জানি, ওইটাই আসলে প্র্যাকটিস। সেই জায়গা থেকে আপনাদের সঙ্গে জোটের সমীকরণে কোনো ধরনের টানাপোড়েন জামায়াত ইসলামীর সঙ্গে আছে কিনা? না 2 মিনিট। দেখেন, জামায়াতের সাথে তেমন কোনো টানা পড়েন এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি না। যেমন স্থানীয় সরকার নির্বাচনের কথা বললেন, স্থানীয় সরকার নির্বাচনে আমরা স্বতন্ত্রভাবে যাওয়ার সিদ্ধান্ত এটি কিন্তু আমাদের এককভাবেই মানে নেওয়া, এবং সেটা জামায়াতের সাথে কথা বলি, জামায়াতও আসলে এককভাবেই প্রার্থী নির্বাচন করছিলেন বা সমর্থন দিচ্ছিলেন। তো সেই জায়গা থেকে এখানে আসলে জোটগতভাবে কোনো অসুবিধার জায়গা এখানে নেই, কারণ আমরা কিন্তু এখন পর্যন্ত 11 দলীয় জোটের যেই প্রোগ্রামগুলো, বিভাগীয় সভাগুলো সেগুলো করছে, সেগুলো কিন্তু এই গণভোটের রায় বাস্তবায়ন এবং এই সংস্কার বাস্তবায়নকে নিয়ে। সুতরাং এইটা কিন্তু চলমান একটা প্রক্রিয়া। আমরা এইটুকু অন্তত এই জোটে আমাদের ক্লিয়ার যে আমরা আসলে কোন কোন বিষয় নিয়ে আমরা একত্রে এগোবো এবং কোন কোন বিষয়ে আমরা হচ্ছে স্বতন্ত্রভাবে এগোবো। সুতরাং স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে এটা আসলে সিদ্ধান্ত, দলীয় সিদ্ধান্ত আমাদের, যে আমরা এককভাবে নির্বাচনের প্রার্থী দিব, এবং অলরেডি আপনারা জানেন যে 100টি উপজেলায় আমরা প্রার্থী ঘোষণা করেছি, এবং সামনে এই জুলাই মাসটা শেষ হলে আমরা আরও 100টি উপজেলায় আমরা প্রার্থী ঘোষণা করব। সুতরাং এখানে আমার মনে হয় না যে জোটগত কোনো অসুবিধা আছে। দিস ইজ ভেরি ক্লিয়ার আসলে। আচ্ছা, আপনাকে যদি আমি আরেকটা প্রশ্ন করি, আপনার এদিকে যদিও 40 সেকেন্ডের মতো আছে, আমি এর সঙ্গে যোগ করে দিচ্ছি। নুরুল হক নূর তিনি বলছেন, আন্দোলনের পর এই ছাত্ররা কার নিয়ন্ত্রণে চলে গেল তা আমরা জানি না। অনেক বিদেশি এনটিটি আমাকে বলেছিল আন্দোলন সহ বেশ কিছু করতে গণতান্ত্রিক দল হিসেবে তা নাকচ করেছিলাম, কিন্তু কিছু কিছু ছাত্র নেতাকে এম্বাসিতে নেওয়া হয়, জামায়াতের পকেটে ছাত্রদের ঢুকিয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন কমিটিতে ছাত্রদের নামে জামায়াত দেওয়া হয়েছে, সোশ্যাল মিডিয়াকে তারা নিয়ন্ত্রণ করছে, অনেকেই জামায়াতের জুতোয় পা দিয়েছে। প্রশ্নটা হচ্ছে, এনসিপি তো আন্দোলনের নেতৃত্ব দেওয়া সেই ছাত্রদেরই দল, কেউ পকেটে ঢুকিয়েছে নাকি আপনারা নিজেরাই পকেটে ঢুকেছিলেন? দেখেন, পকেটে ঢুকানোর কথা আসলে যারা বলে তাদের নৈতিক জায়গাটা আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হওয়া দরকার। যে যারা এসব বলছেন, যে ছাত্রনেতার কথা আপনি বললেন, তিনিও তো একসময় ছাত্রনেতা ছিলেন, নুরুল হক নূর। তো সেই জায়গা থেকে আসলে কতটা লাভজনক পজিশনের জন্য, কতটা মন্ত্রিত্ব পাওয়ার জন্য, কতটা আসলে আসন সমঝোতা করার জন্য তিনি বিএনপিতে যোগ দিয়েছেন, এই প্রশ্নটা আসলে এই প্রশ্নের আগে করা দরকার। কারণ দেখেন, এই এনসিপির কথা যদি বলি, এনসিপি তো আসলে কোনো জোটে নিজেদের একেবারে বিলীন করে দেয়নি, এবং এই জনাব নুরুল হক নূরি একসময় বলেছে যে এনসিপি বিলীন হয়ে যাবে, জামাতে বিলীন হয়ে যাবে, এরকম সংখ্যা তো অনেকেরই ছিল। কিন্তু দেখেন, এনসিপি কিন্তু নিজের রাজনীতিটা করছে, এবং এনসিপি নির্বাচনের মাধ্যমে তার 30টি আসনের মধ্যে 6টি আসন কিন্তু জিতে তারা এখন সংসদে প্রতিনিধিত্ব করছে, এবং আরও 2টি সংরক্ষিত নারী আসনে কিন্তু 2জন প্রতিনিধিত্ব করছে। সুতরাং এখানে কিন্তু এনসিপির একটা স্বতন্ত্র রাজনীতি আছে। এখন কারা আসলে এম্বাসি মেনটেন করে এই গণঅভ্যুত্থানে আসলে কাদের পক্ষ হয়ে খেলতে চেয়েছিল সেটা আসলে আমি জানি না। নুরুল হক নূর যিনি বলেছেন তিনিই বলতে পারবেন। তবে আমাদের জায়গাটা স্পষ্ট, কারণ গণঅভ্যুত্থানে যখন আসলে ছাত্র নেতাদের এই
আমি যদি বলি হারুন তারা ডিবি অফিসে নিয়ে গেল, এরপরে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনটা চালিয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সাধারণ ছাত্র জনতা। সুতরাং আমাদের দায়বদ্ধতা এবং আমাদের বৈধতা একমাত্র জনগণের কাছে, কারণ আমাদের যদি আমি নালিশ করার কথা বলি সেটাও আমাদের জনগণের কাছে, এবং আমাদের সমর্থন বলেন সবকিছুই জনগণের কাছে। এখানে আসলে আমরা কোনোভাবে আসলে কারো পায়ে চলার চেষ্টাটা আমার মনে হয় এনসিপির জন্য অন্তত এটি আচ্ছা, স্বতন্ত্রতার 2-3টি উদাহরণ যদি দেন। এটা তো খুব স্বাভাবিক। জামাত ডু এন্ড এনসিপি ডু দিস। এটা তো আমার মনে হয় যে যারা আসলে জাতীয় সংসদটা ফলো করেন তারাই এটা বুঝতে পারবেন যে এনসিপির যে স্বাতন্ত্র্য একটা জায়গা আছে, তার একটা মতামত আছে। আপনি দেখেন যে জামুকা বিল যেটা, সেটার ক্ষেত্রে কিন্তু এনসিপির একটা স্বতন্ত্র একটা জায়গা ছিল, কারণ আমরা বিশ্বাস করি যে এই যারা আসলে মানবতা বিরোধী যে অপরাধ, সেই অপরাধের জন্য ৭১ সালেও আসলে যদি এরকম বিচারের আওতায় আনা হয়, সেখানে যারাই আসলে এই বিচারের মধ্যে পড়বে তাদের শাস্তি হওয়া উচিত। এবং এটা কিন্তু আমরা এখনো মনে করি, আমরা এই জুলাই গণ অভ্যুত্থানেও মনে করি মানবতা বিরোধী অপরাধ যে করেছে শেখ হাসিনা, তাকেও কিন্তু আমরা এই বিচারের আওতায় আনার কথা বলি। সুতরাং এখানে এনসিপির রাজনীতি খুব স্পষ্ট যে আমরা যে জি, আবারও ফিরবো, আপনার সময় শেষ হয়েছে। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নির কাছে যেতে চাই। শরিকদের অসন্তোষ ইস্যুতেই যদি বলি, বিএনপির শরিকদের মাঝে মান অভিমানের খবর আছে, যেমন বিএনপির শরিকদের মান ভাঙানোর চেষ্টা হচ্ছে এটারও খবর আছে। শরিকদের সাথে মান অভিমানের এই কারণটা কি, কি উপায়ে সেগুলো সমাধান করা হচ্ছে অথবা সমাধান করা হবে? 2 মিনিট। দেখেন, জোট তো একটা রাজনৈতিক দল, বিএনপির মতন বড় একটা দল সহ অতীতের আমাদের দেশের যে রাজনৈতিক কৃষ্টি, কালচার, নর্মস এবং ট্রেডিশন সবকিছু আছে, এর মধ্যেই আছে। এখন জামাত আমাদের সাথে জোটে ছিল, জামাত সহ অন্যান্য আরো যেই দলগুলো জোটে আছে আমাদের বিএনপির সাথে, তাদের মধ্যে এখন আপনারা দেখছেন কেউ কেউ সংসদে গিয়েছেন, সংসদে নেতৃত্ব দিচ্ছেন এবং মন্ত্রিসভায় আছেন। সেই রকম একটা অবস্থায় জোটের হয়তো অনেক রকম চাওয়া পাওয়া, জোটের অনেক রকম রাজনৈতিক যেই চাওয়া পাওয়ার বিষয় অপূর্ণতা পূর্ণতা থাকে, সেখানে সবকিছু সবসময় একটা দল হিসেবে একটা বড় দল বিএনপি তারা যে পূরণ করতে পারে, সবসময় বিষয়টা এরকম নাও হতে পারে। সেটা জোটের আসন থেকে আপনারা দেখেছেন, যখন জোট ভুক্ত হয়ে আমরা নির্বাচনে গিয়েছি। আজকে জামাত যেহেতু বিরোধী দলে আছে, জামাতও তো অতীতে আপনার বিএনপির সাথে জোটভুক্ত হয়ে নির্বাচন করেছে, বিএনপির প্রতীকে নির্বাচন করেছিল। এগুলো সবই ভোটের রাজনীতিতে রাজনীতির একটা অংশ। কাজেই এখানে আমি মনে করি মান অভিমান থাকতে পারে, আমাদের সাথে তাদের হয়তোবা কিছু মতবিরোধ থাকতে পারে, কিন্তু তার মানে এটা নয় যে এটা নিয়ে একেবারে অল্প কিছু দিনের যে সরকারটা বিএনপি বর্তমানে জনগণের ম্যান্ডেট নিয়ে দীর্ঘদিন পর, যখন ভোট এবং নির্বাচন বলে কিছু ছিল না, সেই রকম একটা অবস্থায় এসে আজকে যখন জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়ে মেজরিটি দিয়ে আপনার সংসদে পাঠিয়েছে, এখন এই দলটা ওই ফ্যাসিস্ট এবং স্বৈরাচার মুক্ত হয়ে চেষ্টা করছে যে গণতন্ত্র আপনার পুনঃস্থাপিত করবার যেই চেষ্টা, সেটার সাথে জনগণের ভাষায় কথা বলতে, জনগণের চোখের দিকে তাকিয়ে সেই রকম একটা অবস্থাতেই এই বছরের 12 ফেব্রুয়ারি আরো 30 সেকেন্ড বলবেন। হ্যাঁ, সরকারের পক্ষ থেকে দেখেন এই 5 মাস খুব অল্প সময়, এখানে আমরা জনগণের আস্থা, জনগণের ভালোবাসা, জনগণের সমর্থন, সেটাই আমাদের কাছে মুখ্য উদ্দেশ্য। আমরা জোট শরিকদেরকেও চাই তারা আমাদেরকে আস্থায় নিক, সেই সাথে নির্বাচনী ইশতেহারের আলোকে সমস্ত শ্রেণী পেশার মানুষের যে সমর্থন এবং স্বার্থ রক্ষা, সেদিকেই বিএনপির নজর। এবং স্বল্প সময়ের মধ্যেও নানা চ্যালেঞ্জ মোকাবেলা করে আপনি দেখেছেন যে সরকার জনগণের স্বাধীনতা এবং দেশের সার্বভৌমত্বে জি, ধন্যবাদ আপনাকে। হাফেজ মোহাম্মদ রাশেদুল ইসলাম। জামায়াত এনসিপির 11 দলীয় জোটেও শরিকদের মাঝে অসন্তোষ ও ভাঙনের খবর, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম। অনেক ক্ষেত্রে আপনারা একলা চলনীতিতে চলছেন বলে কিছু অভিযোগ আছে। বিশেষ করে কওমি ঘরানার ইসলামী দলগুলো জোট থেকে বের হয়ে যাচ্ছে বলেও শোনা যাচ্ছে। অন্যদিকে কওমি ঘরানার সবগুলো দল মিলে আলাদা জোট গঠন করছে, এমন খবরও হয়েছে। আপনার কাছে প্রশ্ন মূলত দুটো। জোটের শরিকদের যথাযথ মূল্যায়ন না করার কারণ কি? স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত একাই প্রার্থী ঘোষণা করেছে, জোট থাকার পরও একাই ঘোষণা করেছেন কেন? পরের প্রশ্নটা বলে রাখছি, কওমি ঘরানার ইসলামী দলগুলোর সাথে জামায়াতের বনিবনা হচ্ছে না কেন? তারা আলাদা জোট করলে ইসলামপন্থী ভোটে ভাগ বসবে কিনা? আপনার সময় 3 মিনিট, দুটো প্রশ্নই। ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে সম্মানিত দর্শক শ্রোতাকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আপনি যেটা বলেছেন এটা কোথায় কথিত রয়েছে এটা হলো দুঃখজনক বিষয়, অথচ আমার পাশে মনিরা শারমিন তিনি ক্লিয়ার করে বলেছেন যে এরকম কোনো বিষয় ঘটে নাই, যে শরিকদের সাথে কোনো টানাপোড়েন আছে। আমি বড় ধরনের দুটো বিষয় বলি। একটা হচ্ছে যে আমাদের জোটে জাকপা তারা নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে কোনো প্রার্থিতা দেয়নি বা তাদেরকে সেভাবে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি যদি বলেন সেটাও, অথবা তারা নেয়নি এটাও। কিন্তু তাদের সাথে যে কমিটমেন্ট ছিল সেই কমিটমেন্টের আলোকে একজন নারী সংসদ সদস্য কিন্তু ইতিমধ্যে গেছেন। ইভেন আরও একটা ব্যতিক্রমী ঘটনা হচ্ছে যে জামাতের সাথে জোটে আছে এনসিপি, তারা নারী প্রতিনিধিত্ব আছে, কিন্তু এর বাইরেও আলাদা করে জামাত তাদের নিজেদের যে নারী প্রতিনিধিত্ব থাকার কথা সেখান থেকে ডাক্তার মাহমুদা মিতুকে সংসদে নিয়েছে। অর্থাৎ এগুলো যারা বলে, এবং একই সাথে আপনি বলেছেন যে স্থানীয় সরকার নিয়ে যে টানাপোড়েন এই সব কিছু মিলিয়ে এগুলো যারা বলে টানাপোড়েন সংক্রান্ত কথা, এটা মিডিয়ার সৃষ্টি, বা বলা যায় যে এই জোটটাকে ভাঙনের ক্ষেত্রে ভূমিকা রাখছে তারা আর কি। আমাদের ইতোমধ্যে বিভাগীয় পর্যায়ে বড় বড় কিছু কর্মসূচি আপনারা দেখছেন। গতকালও একটা বড় ধরনের কর্মসূচি হয়েছে বরিশালে আর কি। সেখানে জোটের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিল। ময়মনসিংহে আমার এলাকায় সেখানে করেছি, কয়েকদিন আগে রংপুরে দেখলেন আপনারা, যেটা নিয়ে পর্যালোচনা হয়েছে আর কি। এবং বিপুল ব্যাপক মানুষের উপস্থিতিতে এই অনুষ্ঠানগুলো প্রোগ্রামগুলো হচ্ছে আর কি। এই সব কিছু মিলিয়ে কে বা কারা এগুলো বলছে আমার কাছে খুব দুঃখজনক লাগছে আর কি। তো এটিকে আমি পাত্তা দিচ্ছি না, বা আমাদের দলও এগুলো নিয়ে বা জোটও এগুলো নিয়ে পাত্তা দিচ্ছে না। এবং সংসদে আমাদের মধ্যে বোঝাপড়া, আমরা কি করব না করব, কে কোনটা বলবে না বলবে। লাস্ট এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন একটি 800 টিভিতে একটি নোটিশ এনেছিলেন, সেটিতে উভয় সবাই আমরা অংশগ্রহণ করেছি, কে কথা বলবো না বলবো। অর্থাৎ এগুলো সেটেল থাকে এবং আলোচনার ভিত্তিতে হয়। এগুলো নিয়ে আমাদের মধ্যে কোনো অসন্তোষ আমার কাছে মনে হয় না যে আছে, বা এগুলো নিয়ে কোনো আশঙ্কা প্রকাশ করার মতো কিছু আছে। সেকেন্ড, আপনি বলেছেন যে স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী দেওয়া, এটা মনিরা শারমিন ইতিমধ্যে বলেছেন আর কি, যে প্রত্যেক দলের একটা স্বকীয়তা আছে। এরপরেও তো আরও সময় আছে সামনের দিকে গেলে। যেমন আমি আমার নিজের এলাকার কথাই বলি, আমি অলরেডি আমাদের দায়িত্বশীলদের সাথে আলোচনাটা এরকম করেছি যে হয়তো জোট হবে না, কিন্তু তারপরেও আমাদের এখানে বোঝাপড়া থাকা দরকার, কি আমরা করতে যাচ্ছি, কতটুকু আমাদের পক্ষে কোন প্রার্থী থাকলে সেখান থেকে উঠিয়ে নিয়ে আসা সম্ভব। এই সব কিছু মিলিয়েই আরও সামনে ক্লিয়ার বলার মতো সময় আসবে ইনশাআল্লাহ। আর ইসলামী দলগুলো, কওমি ঘরানার ইসলামী দলগুলোর কথা কিন্তু ইতিমধ্যে আমাদের আল্লামা মামুনুল হক আজকেই না গতকালকেই তিনি ক্লিয়ার করে বলে দিয়েছেন আর কি বিষয়টি, যে এরকম কোনো এখান থেকে বেরিয়ে যাওয়ার বা এই জোট নিয়ে কোনো সংকট এরকম তিনি কিছু মনে করছেন না। এবং এগুলোও আপনি দেখেছেন যে 7টি ইসলামী দল তারা আলাদা করে, এরকম অনেকগুলো জোট না, মানে রাজনৈতিক জোট না, নানান ধরনের জোট, নানান ধরনের এলাই হয়েছে, এবং সেগুলো নিয়ে সমাজে মতামত দেখা। জি, ধন্যবাদ আপনাকে। সাইফুল হকের কাছে ফিরছি। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলছেন, জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, আলোচনার মাধ্যমে এই বিতর্ক সমাধান করতে হবে। বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন। জুলাই সনদ তো সংবিধান সংস্কার কমিশনের কথা আছে, সেখানে বিএনপি সংশোধনের কথা বলছে। স্বরাষ্ট্রমন্ত্রী আবার সংসদে বলেছিলেন, সংশোধন কমিটিতে আসার পর প্রস্তাবগুলো দিলে আইনি দিক বিবেচনা করে পরবর্তীতে সেটা বিবেচনা করা যেতে পারে। প্রশ্নটা হচ্ছে, সংশোধন কমিটি কি জুলাই সনদের বিরোধী কিনা, এবং এই বিষয়ে বিস্তারিত, এবং আপনি তো পুরো ঐকমত্য কমিশনের পুরো অংশটাতে আপনি অংশগ্রহণ করেছিলেন। 3 মিনিট। জি, আপনি জানেন যে আমি তো আমাদের এই জাতীয় ঐকমত্য কমিশনের 7 মাসের যে জার্নি, তার মধ্যে আমি চেষ্টা করেছি প্রায় প্রত্যেকটি সেশনে আলোচনায় অংশ নেবার জন্য, কন্ট্রিবিউট করবার জন্য, এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আমাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ অবদানও সেক্ষেত্রে আছে। আমরা অক্টোবরে 25-এ আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সবাই মিলে স্বাক্ষর করেছি। এনসিপি যদিও অনেক পরে তারা স্বাক্ষর করেছেন, কিন্তু বাকি রাজনৈতিক দলগুলো আমরা যে সমস্ত প্রশ্নে আমরা একমত হতে পেরেছি সেগুলো রেখে, আর যেগুলো একমত হতে পারিনি, নোট অফ ডিসেন্টের জায়গাটা আলাদা করে উল্লেখ করে আমরা কিন্তু সেখানে আমরা স্বাক্ষর করেছি। স্বাক্ষরকারী দলগুলোর একটা রাজনৈতিক ম্যান্ডেট, এথিক্যাল মোরাল ম্যান্ডেট হচ্ছে এগুলোকে বাস্তবায়ন করা। এখন বিএনপির ক্ষমতায় আছেন, বিএনপির সাথে আরও কিছু বন্ধুরা আছেন, ফলে তাদের তো এটা একটা জাতীয় দায়িত্ব, তাদের একটা ন্যাশনাল একটা রেসপন্সিবিলিটি, তারা যে কমিট করেছেন। রাজনৈতিক দল যখন জনগণের কাছে কোনো কিছু বলেন, তখন এটা দলিলপত্রের চেয়ে তখন এটা অনেক বেশি এটা। আর বিএনপি একাধিকবার বলবার চেষ্টা করছেন যে অক্ষরে অক্ষরে এগুলো তারা বাস্তবায়ন করবেন। হ্যাঁ, আমি মনে করি যে সংবিধান সংস্কার যে পরিষদটা হওয়া দরকার ছিল, কারণ
আমি মনে করি এটা এমন একটা গুরুত্বপূর্ণ যে গণভোটের পক্ষে বিএনপি কথা বলেছে, হ্যাঁ ভোটের তারা সমর্থন দেওয়ার জন্য মানুষকে উদ্বুদ্ধ করেছেন। সুতরাং উচিত ছিল এটাকে বিল আকার উত্থাপন করে এটাকে আইনে পরিণত করে সংবিধানে যুক্ত করে আমাদের বিদ্যমান পার্লামেন্ট যাতে সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করতে পারে। আমি বিএনপির সিনিয়র নেতাদেরকে বলেছি যে পার্লামেন্টে আপনাদের এত ড্যাম মেজরিটি, আপনাদের মতামত ছাড়া একটা চুল এই টেবিল থেকে ওই টেবিলে যাওয়ার কোনো সুযোগ নেই, এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নে আপনাদের নোট অফ ডিসেন্ট আছে। তাহলে গুরুত্বপূর্ণ দুটো গ্যারান্টি ক্লজ বা গ্যারান্টি অবস্থান থাকার পরেও কেন আপনি জায়গাটা গেলেন না? সম্ভবত কিছু উদ্বেগ, কিছু আশঙ্কা হয়তো বা কাজ করে থাকতে পারে, এবং এই অর্জনটাকে বিএনপি প্রকারান্তরে বিরোধী দলকে এখন এটা বিএনপি জুলাই সনদের বিরুদ্ধে, জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে, সংস্কারের বিরুদ্ধে এই ক্যাম্পেইনটা করবার একটা হাতিয়ার। এটা সম্ভবত বিএনপি মানে যেভাবে বিএনপির সিদ্ধান্তে এটা একটা বাস্তবতার জায়গায় দাঁড়িয়েছে। কিন্তু আমি আশাবাদী যে এদিক থেকে সংসদে যে কমিটি হয়েছে, যে কমিটিতে তারা যেটা বলেছেন, তাদের যে অঙ্গীকারগুলো যেটা আছে, জুলাই তারা যেখানে যে স্বাক্ষর করেছেন, সম্ভবত আগামী হয়তো এক দেড় মাসের মধ্যে তারা এগুলো বসবেন, আলাপ আলোচনা করবেন, এবং জুলাই সনদে স্বাক্ষর করা সম্মতি বা যেগুলো আমরা সবাই মিলে আমরা একমত হয়েছি বা বিএনপির যেখানে একমত আছে, তারা এটাকে বিল আকারে তারা এটাকে তৈরি করবেন এবং সম্ভবত একসাথে আগামী পার্লামেন্টে এটা উত্থাপিত হবে। আমি মনে করি জামাত এবং যারা পার্লামেন্টে বিরোধী দল আছেন তাদেরও উচিত ছিল এই কমিটির সাথে যুক্ত হওয়া। তাদের ডিসেন্ট, আপত্তি, সমালোচনা যাই আছে সেটাও কিন্তু কমিটি 20 সেকেন্ড ছিল। আমি মনে করি তো তারপরে তো যে কোনো দলের তো অধিকার আছে কমিটিতে মানে থাকা না থাকা। আমি অপেক্ষা করার পক্ষে। আমি দেখব যে বিএনপি তার অঙ্গীকার অনুসারে পাবলিকলি বা আমাদের যে যৌথভাবে আমরা যেখানে স্বাক্ষর করেছি, বিএনপি পার্লামেন্টের আগামী সেশনগুলোতে তারা এইটাকে বিল আকারে উত্থাপন করে এইগুলো যে সম্মতির ভিত্তিতে তারা এটাকে আইনে পরিণত করছেন কিনা, তারপরে এ ব্যাপারে বলা যাবে। এর আগে বলা মানে হচ্ছে কার্যত আপনি এটা অপপ্রচারের জায়গাটা কার্যত যাওয়া। আজকে দেখলাম বিএনপির মহাসচিব বললেন জুলাইটা নিয়ে একটা আলাপ আলোচনা হওয়া উচিত, তিনি বিরোধী দলকে তিনি আহ্বান করেছেন। যদি এটা জুলাই সনদের প্রশ্ন হয়ে থাকে, এটা খুবই স্বাভাবিক। বিএনপি যেসব ব্যাপারে একমত হয়েছে সেগুলো বাস্তবায়ন করাটা এখন বিএনপির পলিটিক্যাল ম্যান্ডেট। যেগুলো দ্বিমত আছে এগুলো নিয়ে আলোচনা হতে পারে, সমালোচনা হতে পারে, সংসদের ভেতরে হতে পারে, বাইরে হতে পারে, এটা নিয়ে তো আমাদের আপত্তি আছে। সাইফুল হককে ধন্যবাদ। অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নির কাছে যদি আসি, সেটি হচ্ছে যে যেগুলো নিয়ে একমত হয়েছে সেগুলো দ্রুত বাস্তবায়ন করা এবং যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো নিয়ে আলোচনায় বসা। আবার সরকারের পক্ষ থেকেও বলা হয়েছে, বারবারই বলা হয়েছে যে অক্ষরে অক্ষরে জুলাই সনদ পালন করা হবে অথবা হচ্ছে। এখন পর্যন্ত জুলাই সনদের কোন কোন বিষয়গুলো সরকার পালন করেছে অথবা করার চেষ্টা করেছে অথবা করার শুরুটা করেছে, এটা যদি বলেন, এবং একই সঙ্গে সাইফুল হক যে বিষয়টা নিয়ে বললেন এটার উত্তরে আসলে কি বলবেন? 3 মিনিট। দেখেন, জাতীয় সংসদে গঠিত যে বিশেষ সংবিধান সংশোধন কমিটি, এটা কিন্তু জুলাই সনদের বিরুদ্ধে নয়, বরং কিন্তু জুলাই সনদে তো সংবিধান সংস্কার পরিষদ ছিল আলোকে এবং সংবিধান সংশোধন করার জন্যই এই কমিটিটা গঠিত হয়েছে। তবে এই কমিটিটাকে কেন্দ্র করে আপনারা দেখেছেন যে যেদিন আমাদের এই কমিটিটা হলো, সংবিধান সংশোধন কমিটি, সেদিন বিরোধী দল সংসদ থেকে ওয়াকআউট করেছিল। এখন বিরোধী দল জামাত এবং সমমনা যারা আছেন তারা এই আইনি প্রক্রিয়া এবং কৌশলগত যে অবস্থান আছে সেটা নিয়ে তাদের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। এখন এই কমিটিটা, যেটা জুলাই সনদ আর ইশতেহারের সমন্বয়ে করা হয়েছে, 2024 সালের গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক যে দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে রাষ্ট্র সংস্কারের রূপরেখা হিসেবে আপনার জুলাই জাতীয় সনদ তৈরি করা হয়েছিল। এখন সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছিল যে একটা নবগঠিত বিশেষ সংসদীয় কমিটির মূল কাজই হবে জুলাই সনদ এবং বিএনপির যে নির্বাচনী ইশতেহারের মধ্যে ভারসাম্য রক্ষা করে সংবিধান সংশোধন করা, যেটা সংবিধানের একটা অষ্টাদশ সংশোধনী হতে যাচ্ছে। আপনি জানেন যে এর আগে 17 বার সংবিধান সংশোধন করা হয়েছে। আইনমন্ত্রী এবং সরকারি দলের নীতি নির্ধারকদের মতে জুলাই সনদ বাস্তবায়নের একমাত্র আইনি ও সাংবিধানিক যেই পথ, সেটা হচ্ছে সংসদীয় কমিটির মাধ্যমে সংবিধানের প্রয়োজনীয় যে সংশোধনী সেটা আনা। এখন বিরোধী দলের বিরোধিতার কি মূল কারণটা কি? সংবিধান সংশোধন, তারা বলছে বনাম সংবিধান সংস্কার পরিষদ। সংবিধান, তাহলে বিরোধী দল আমাদের এই কমিটির বিরোধিতা করে সংসদ থেকে যে ওয়াকআউট করেছে,
এখন বিরোধের জায়গাটা কি জুলাই সনদের আদর্শ নিয়ে? মোটেই তা না, বরং এটা হচ্ছে একটা আইনি প্রক্রিয়ার যে বিষয় সেটা নিয়ে। এখন বিরোধী দলের যে অবস্থান, বিরোধী দলীয় নেতা সংসদে স্পষ্ট করেছেন যে তারা জুলাই সনদের বিরোধী নন, তবে তারা চান এই সংশোধনীটা আপনার সংসদে সাধারণ কোনো কমিটির মাধ্যমে না হয়ে সংবিধান সংস্কার যে পরিষদ তার মাধ্যমে হবে। এখন জুলাই সনদ বাস্তবায়ন আদর্শের রূপরেখা অনুযায়ী সংসদ সদস্যদের বিশেষ আরেকটা শপথ নিয়ে যেই পরিষদ গঠন করবার কথা ছিল, আপনি জানেন ওই যে দুটো শপথ আমরা বলেছি, প্রথমটা নিলে দ্বিতীয়টা চলে যায়, দ্বিতীয় শপথ নিলে, এটা আমাদের সংবিধানের 148 অনুচ্ছেদ অনুযায়ী। সরকারি দলের অবস্থান বিএনপি, আমরা বলেছি যে বিএনপির যুক্তি হচ্ছে বিদ্যমান সংবিধান সংস্কার পরিষদ নামে কোনো কাঠামোর অস্তিত্ব নেই, তাই সরাসরি সংবিধান সংশোধন না করে এই ধরনের পরিষদ গঠন করে আইনিভাবে ত্রুটিপূর্ণ বা অবৈধ যেটা হতে পারে, ফলে এই সরকারের বিদ্যমান রীতি অনুযায়ী যে বিশেষ কমিটি গঠন, সেটার মাধ্যমে জুলাই সনদ ও ইশতেহার বাস্তবায়নের পক্ষে হচ্ছে আমাদের। জি, আপনি কি আরো 30 সেকেন্ড চান? জি জি, জি, please. আর কয়েক সেকেন্ড হয়। 30 সেকেন্ড। জি, দেখেন, সেকেন্ড শেষ পর্যন্ত বিরোধী দলের আপনারা দেখেছেন যে 5 জন প্রতিনিধি ছাড়াই স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের যিনি আছেন ওনাকে সভাপতি করে 12 সদস্যের বিশেষ একটা কমিটি গঠন করা হয়েছে সংসদে। এখন বিরোধী দল এই কমিটিকে প্রত্যাখ্যান করলেও সরকারি দল যারা আমরা বিএনপি আছে জানিয়েছে যে বিরোধী দলের অন্তর্ভুক্তির জন্য এখনো আপনার পথ খোলা রাখা হয়েছে এবং জুলাই সনদের মূল যেই চেতনা সেটাকে ধারণ করেই সংবিধান সংশোধনের কাজ এই। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজনীতিতে কোনো বিরতি নেই, আমরা ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত। ফিরে এলাম রাজনীতির আলোচনায়। এ পূর্বে যেতে চাই হাফিজ মোহাম্মদ রাশেদুল ইসলামের কাছে। সেটি হচ্ছে আগের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা তো থাকছেই, একই বিষয় আসলে। গণভোট ব্যর্থ হলে এই সরকারকে ব্যর্থ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। বিরোধী দলীয় চিফ হুইপ আবার বলেছেন আরেকটি গণভ্যুত্থানের কথা, হরতাল অবরোধের কথাও বলা হচ্ছে। অন্যদিকে বিএনপি মহাসচিব বলেছেন ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করছে বিরোধী দল। সরকারকে ব্যর্থ করে দেওয়ার এই হুঁশিয়ারি কেন? আপনারা কি তা চাইলেই পারবেন কিনা? এবং আগের যে বিষয়টা জুলাই সনদকে কেন্দ্র করেই তো আসছে বিষয়টা, এর বিষয়ে বলবেন 3 মিনিট। হাসি পাচ্ছে আর কি, কি বলে, যে কথা বলেছেন যে ক্ষমতায় যাওয়ার জন্য জুলাইকে ব্যবহার করেছি, আমরা করতে চাই আমরা, এটা তো মানে উল্টো হয়ে গেল ঘটনাটা। মানে স্বরাষ্ট্রমন্ত্রী এবং একাধিক মন্ত্রী সরাসরি তারা বলেছেন যে তারা নির্বাচনটা আগে চেয়েছেন, এই জুলাই সনদটা তারা আসলে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। তো তাহলে তো ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে বিএনপি জোট জুলাইকে ব্যবহার করেছে, এটা তো একদম দিবালোকের মতো স্পষ্ট। এবং আমরা এটাকে প্রতারণা বলেছি, আমরা এটাকে মিথ্যাচার বলেছি, জাতির সাথে গাদ্দারি বলেছি, এগুলো নিয়ে আমাদের কোনো ডাউট নাই। সুতরাং জামাত জোট 11 দল এই বিষয় নিয়ে রাজনীতি করছে, যদি তাই করতো তাহলে আরও আগেই করতো। আপনি দেখবেন যে লাস্ট দিন মাননীয় বিরোধী দলের নেতা এবং তার আগের দিন চিফ হুইপ, আমাদের বিরোধী দলের চিফ হুইপ, তারা দুইজনই একই সুরে কথা বলেছেন, একটা যে জুলাই কারো বাপের না টাইপের যে কথাটা আর কি আমরা বলি রাজপথে, সেটা তারা রিসেন্টলি ওখানে উল্লেখ করেছেন দুইজনই, যে এটা কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এখানে কোনো আলাদা করে মাস্টার মাইন্ড নাই, আপামর জনতা, সেটা ছাত্র, শ্রমিক, কৃষক, সবাই, শিক্ষক, শিশু কিশোর পর্যন্ত এই আন্দোলনে মূল ভূমিকা পালন করেছে, সেখানে প্রত্যেকে মাস্টার মাইন্ড। অর্থাৎ এই জোট আলাদা করে এইটাকে পুঁজি করছে, এটি হাস্যকর কথা আর কি। এই জায়গাটা আমি আপনাদেরকে ক্লিয়ার করতে চাই। আরেকটা বিষয় হচ্ছে যে জুলাইকে আলোচনার বাইরে রাখলো কেন বিএনপি? কেন তারা এই জুলাই মাস শুরু হওয়ার সাথে সাথে কোনো উদ্যোগ নিচ্ছে না, কি হবে, কি করবে, কি বিষয়গুলো ক্লিয়ার করছে না কেন? কেন তাদের মধ্যে এই আড়াল করার মনোভাব? এটা তো আমাদেরকে বেশি ভাবিয়ে তুলছে আর কি, এবং জাতিকে বিভ্রান্ত করছে। আমি মনে করি যে বিএনপির এই কি বলে নমনীয়তা বা চুপ থাকাটা আর কি। এজন্য আমি আরও দুঃখজনক বিষয় আর কি, জুলাই সনদ নিয়ে বারবার বলছে যে কি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। তা আপনি তো বহু অক্ষর বাদ দিয়ে দিলেন অলরেডি, অসংখ্য ল্যাপস, অধ্যাদেশ আপনি ল্যাপস করেছেন। এরপরে সংস্কার পরিষদ গঠন করার কথা, এটা তো আমাদের সাইফুল ভাই তোমাদের বললেনই বিষয়টা, সেটাও আপনি এখন পর্যন্ত করেন নাই। এরপরে আপনার তো নোট অফ ডিসেন্ট সহই তো আপনি বাস্তবায়ন করবেন। আপনি কেন এটা নিয়ে তালবাহনা করছেন, টেনশন করছেন আর কি? এজন্য নিজেদের মধ্যে আরেকটা, আমাদের আপা বলেছেন যে নিজেদের মধ্যে কোনো বিতর্ক আছে কিনা আমাদের মধ্যে, আমাদের জন্য নো, আমাদের কোনো বিতর্ক নেই, এটা আমরা ক্লিয়ার করেছি কিছুক্ষণ আগেই। অর্থাৎ আমরা চাই সংবিধান সংশোধন নাকি সংস্কার, এটা তো বারবার প্রশ্ন আসছে আর কি। আমরা সংস্কার চাই, এই সংস্কার তো আমরা চাই না, মানে আলাদা করে 11 দল চায় না,
এটা তো বিএনপি চেয়েছে, এবং এই গণভোটের উদ্যোক্তা মানে প্রথম আলোচনাটা শুরু করেছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেছেন গর্ব করে যে আমি এটা প্রথম উত্থাপন করি। তো যিনি উত্থাপন করলেন আবার তিনি এটা নিয়ে তামাশা করছেন, প্রতারণা করছেন, এটি কি মানে দুঃখজনক বিষয় না আর কি? এই সব কিছু মিলিয়ে আমরা দৃঢ়তার সাথে বলেছি প্রথম থেকে, একেবারে আপনি যদি বাংলাদেশে এখন জুলাইকে যে হালতে এখন বিএনপি নিয়ে গেছে, যে জায়গায় এসেছে জুলাই নিয়ে, এটি যদি তাদের অবস্থান হয়ে থাকে তাহলে তাদেরকে ক্ষমতা থেকে নামানো ছাড়া জনগণের আর কোনো উপায় থাকবে না। অবস্থানটা কি, বিএনপির অবস্থানটা কি? বিএনপির আপনি কি অবস্থান তো এখন পর্যন্ত একটা ইগো প্রবলেম। দেখছেন? জি, 30 সেকেন্ডস। একটা জাস্ট তারা এই জুলাই ইস্যুটা কেন এই বিএনপি জোট জামাত জোট গ্রহণ করেছে, এজন্য তারা এটাকে তাদের মতো করে ভিন্ন একটা রূপ দিয়ে এখানে ব্যাখ্যা করছেন আর কি। এর বাইরে আমি কিছু দেখছি না, এবং এটা থেকে তাদেরকে বের হয়ে আসার এখনো পর্যন্ত সাইফুল ভাইও বলেছেন সময় আছে, সুযোগ আছে, সুযোগটা তারা গ্রহণ করুক, সংস্কার পরিষদ গঠন করুক। আরেকটা হচ্ছে যে প্রথম শপথ নিলে দ্বিতীয় শপথ নিলে প্রথম শপথ থাকে না, তো তাহলে জামাত এবং এই জোটকে তাহলে সংসদে রেখেছে কিসের ভিত্তিতে? বাদ দিয়ে দিত আগেই, নতুন করে কোনো বিরোধী দল নিয়ে আসতো বিএনপি, এটাই তো কাম্য ছিল আর কি। জি, ধন্যবাদ আপনাকে। মনিরা শারমিনের কাছে আসছি। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন জুলাই চেতনা বিক্রি করে বেশি দিন রাজনীতি করা যাবে না, নতুন বন্দোবস্তের কথা বলে পুরনো বন্দোবস্তের দিকে গেলে রাজনীতি আসলে টিকবে না। আমরা যদি ধরে নেই হরতাল অবরোধের যে একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সেটাকেই হয়তোবা তিনি ইঙ্গিত করছেন যে পুরনো ধারায় আবার গেলে হবে না। হরতাল অবরোধের ইঙ্গিত থেকে যদি বলা হয়, মূলত বলা হচ্ছে পুরনো বন্দোবস্তের দিকে যাওয়া। আপনারা কি সেই পথে হাঁটছেন, অথবা বিরোধী দল কি সেই দিকেই যাচ্ছে? দেখেন, এটা রাজনৈতিক বক্তব্য তো মানে এটা তো মাঠ থেকে যে বক্তব্য সেটা আপনারাও বুঝেন যে আসলে সরকারকে হুঁশিয়ারি দেয়া। তো এই জায়গা থেকে আসলে আমি জানি না সরকার দল কি মনে করেন যে বিরোধী দলের বক্তব্য আসলে কতটা মধুর হলে তাদের ভালো লাগে, এটা আসলে আমার নিজেরই প্রশ্ন। মাঠ থেকে এই ধরনের বক্তব্য আসবে এই ধরনের সিচুয়েশনে, এটা খুব স্বাভাবিক। এখন সিচুয়েশনটা কি আপনাকে বলি, সেটা হচ্ছে যে দেখেন বাংলাদেশের রাজনীতিবিদদের মানুষ কেন বিশ্বাস করে না বলেন তো? এগুলা কারণে। এই যে জনাব সালাউদ্দিন আহমেদ, ইনি আমার এখনো মনে আছে, আমার মনে হয় যে সাইফুল ভাই এটা রিলেট করতে পারবেন। 9 অক্টোবর আমাদের ঐকমত্য কমিশনের যে সভা ছিল, সেই সভায় উনি গণভোটের পক্ষে উনি বলছেন যে গণভোটে জনগণের যে অভিপ্রায় সেটাই হচ্ছে, সেটার কোনো আর কিছু লাগবে না, সেটাই হচ্ছে সর্বোচ্চ, এবং সেটা কিন্তু পরের পার্লামেন্ট এটা পালন করতে বাধ্য থাকবে। উনি ঐকমত্য কমিশনে বসে এই কথা বললেন। এখন দেখেন ওনারা কিন্তু আলোচনা শুরুই করছেন, এবং আপনারাও ভুল দিকে পরিচালিত হচ্ছেন। কিভাবে জানেন? এই যে যখন জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব এটা বলছে, আপনারাও জুলাই সনদ থেকেই প্রশ্ন করছেন। জুলাই সনদ তো আসলে এই গণভোটের 4 নম্বর দফায় বলা হয়েছে জুলাই সনদ হচ্ছে প্রত্যেকটা দল তার ইশতেহার অনুযায়ী বাস্তবায়ন করবে, কিন্তু প্রথম 3টা সেটা তো জনগণ রায় দিয়েছে। প্রথম 3টা যে বিষয়গুলো সেগুলো তো মৌলিক সংস্কার, সেই মৌলিক সংস্কারগুলো তো করতে হবে। আমরা এই জন্য বারবার করে জোটগতভাবে বলেন বা এককভাবে বলেন, আমরা বারবার করে বলছি গণভোটের রায়টা বাস্তবায়ন করেন। জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন এটা একটা চাতুরি, কারণ জুলাই সনদ তো বাস্তবায়ন করতে গেলে প্রত্যেকটা দল, যে দল ক্ষমতা আসবে সেই দল তো তার মতো করে বাস্তবায়ন করবে। সুতরাং এখানে বলতে চাই যে এই যে 3 জোটের রূপরেখা একবার কিন্তু ব্যর্থ হয়েছে শুধুমাত্র এই যে ইগো প্রবলেম এবং জনগণের পালস বুঝতে না পারার কারণে। সুতরাং এই জায়গায় আবার সেই বিতর্কেরই শুরু হচ্ছে। আমরা দেখছি যে যেই কমিটমেন্ট ছিল যে গণভোটের রায় বাস্তবায়নের যে কমিটমেন্ট, সেই কমিটমেন্ট থেকে বিএনপি যদি সরে আসে তাহলে কিন্তু আলটিমেটলি সেটা আবার ভেস্তে যাবে। সুতরাং এই যে শান্তিপূর্ণ একটা জায়গা থেকে আমরা বারবার করে বলছি যে বাংলাদেশের যে কাঠামোগত সংস্কারটা প্রয়োজন, এই কাঠামোগত সংস্কার করতে গেলে বিএনপির কোথায় সমস্যা, এটা হচ্ছে আমার সবচেয়ে বড় প্রশ্ন। এবং দেখেন এই যে নোট অফ ডিসেন্টের কথা বারবার করে আনে, গণভোটের রায় বাস্তবায়নের ক্ষেত্রে আসলে নোট অফ ডিসেন্ট তো গুরুত্বপূর্ণ হওয়ার কথা না যদি বিএনপি জনগণের সরকার হয়। কারণ এই জনগণের সরকার বিএনপি, তারা যখন বলেন যে 51% ভোট যখন তারা পেয়েছে, এই মানুষগুলো তো 70% মানুষ কিন্তু তাদের ভোট দিয়েছে। সুতরাং সেই জায়গায় বিএনপি যখন আসলে ছলনা করলো, বিএনপি যখন এই রাজনীতিটা করলো যে তারা গণভোটের রায় বলছে যে হ্যাঁ ভোট দেওয়ার কথা, এবং আবার সেই 70% মানুষকে আবার বলছে যে না আমরা গণভোটের রায় বাস্তবায়ন করব না। সুতরাং মানুষ তো আসলে বিএনপিকে ভোট দিয়ে প্রতারিত হলো। এই জায়গাটা আসলে বিএনপি রিয়ালাইজ যত দ্রুত করবে, যত দ্রুত বিএনপির টনক নড়বে, তত আমার মনে হয় যে দল হিসেবে বা সরকার হিসেবে তারা আসলে সফলতার সাথে তারা রান করতে পারবে। এবং দেখেন বিএনপি এটা বুঝতে হবে যে বিরোধী দল কিন্তু এই জায়গায় তাদের এই প্রেশারাইজটা করবে। দরকার হলে যদি রাস্তায় নামতে হয় সেটা নামবে, কারণ তো এটা জনগণের রায়কে তারা অগ্রাহ্য করতে পারে না। এখন আমাকে একটা প্রশ্ন, আমাকে একটা উত্তর দেন, সেটা হচ্ছে যে এখানে যদি জামায়াত সরকার বা এনসিপি জামায়াত জোট যদি আসলে সরকারে আসতো, এই গণভোট জি জি, ধন্যবাদ আপনাকে। ফাহিমা নাসরিন মুন্নির কাছে যেতে চাই। জুলাইয়ের চেতনা বিক্রির অভিযোগ আপনাদের দিক থেকে করা হয়েছে, সেটা কাদের বিরুদ্ধে? নির্বাচনে আপনারাও জুলাইয়ের চেতনাকে ধারণ করার কথা বলে ভোট চেয়েছেন,
সেটা কি জুলাই বিক্রির কাতারে পড়ে কিনা, আর পুরনো বন্দোবস্তের রাজনীতিতে ফিরে যাওয়ার যে অভিযোগও বিএনপির বিরুদ্ধেই রয়েছে, কিছুক্ষণ এইমাত্র মনিরা শারমিনুর সেই কথাই বলছেন, এই বিষয়ে কি বলবেন? আরেকটা বিষয় এই ফ্লোর থেকে যেটি এসছে সেটি হচ্ছে রাশিদুল ইসলাম বলছিলেন ইগো প্রবলেমে আছে বিএনপি, এবং মনিরা শারমিন বলছিলেন যে জুলাই সনদ নিয়ে এই যে বিষয়টা এটি আসলে একটি চাতুরি। উত্তরে কি বলবেন? 3 মিনিট। দেখেন, এনসিপি কিংবা জামাত তারা তো গভর্নমেন্টের সবচাইতে বড় বেনিফিশিয়ারি ছিল। এখন জামাত বলছে যে বিএনপি কে গাদ্দার। আপনি জানেন যে ৭১-এর পরে যতগুলো নির্বাচন হয়েছে, রাতের ভোট কিংবা অন্যান্য যে ১৫৪ জন বিনা ভোটের এমপি সবকিছু মিলিয়ে ডামি ভোট, তারা কিন্তু 4% থেকে 8% ভোট পেয়েছিল, জামাতের কথা বলছি। এবং কেবলমাত্র একবার 91-এ তারা 12% একটু উপরে ভোট পেয়েছিল। তো এইবার দেখেন তাদের যেই অবস্থা, যেভাবে তারা আমাদের সাথে জোট করেছিল, এখন বিরোধী দলে এসে তারা আপনার এইবার ত্রয়োদশ যে নির্বাচনটা হলো সংসদ নির্বাচন, তার আগে পারলে বটবাহিনী দিয়ে সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে তারা তো সরকারই গঠন করে ফেলেছিল। পরে দেখা গেল যে যেহেতু জনগণ ভোট দিয়েছে প্রত্যক্ষ ভোটে, তারা তাদের জীবনের সবচাইতে বেশি ভোট এবং আসন তারা পেয়েছে। এখন জামাত তো ভাই ছদ্মবেশী ছিল। আমরা তো বিএনপি ১৭ বছর, আমরা তো হাজারের উপর মুখোমুখি নির্বাচন, আমাদের দেশনেত্রীর বিরুদ্ধে ৩৬টা মামলা, আজকে যিনি আমাদের প্রধানমন্ত্রী আছেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা যে মামলাগুলো দিয়ে আমাদেরকে প্রেশারাইজ করেছিল, আজকে বাংলাদেশের মানুষের সামনে সেটা একদম পরিষ্কার। তারপরও আমরা আমাদের নামে সভা করেছি, সমাবেশ করেছি। আওয়ামী লীগের ভেতরে ঢুকে এইরকম কোনো চাতুরির, রাজনৈতিক চাতুরির আশ্রয় বিএনপি নেয়নি। আর দেখেন ওই এনসিপির বেলায়ও তো কথা হচ্ছে নতুন দল হিসেবে তাদের কয়েকজন উপদেষ্টা আপনার হয়ে এবং ভীষণ রকমের বহু রকমের সুযোগ সুবিধা বলুন, দুর্নীতি বলুন, বহু কথাবার্তায় তাদের বিরুদ্ধে এসেছিল, এবং তৎকালীন যিনি প্রধান উপদেষ্টা ছিলেন ওনার সাথে তারা তো দল গঠনের আগেই আমেরিকা, নিউ ইয়র্কে জাতিসংঘে চলে গিয়েছিল। সেই রকম অবস্থায় আজকে যখন এই ধরনের কথা আসছে, গণভোট এবং জুলাই সনদ আপনি জানেন যে উইথ নোট অফ ডিসেন্স বিএনপি যখন সই করেছিল, তখন সেই জুলাই সনদ যেটা বাস্তবিক অর্থে সই করবার সময় দেখা গেল নোট অফ ডিসেন্স ছিল না। প্রতারণা বিএনপি করেনি, প্রতারণা অন্য দলগুলো করেছিল। তো সেই রকম অবস্থাতেও নির্বাচন না হওয়া, নির্বাচন নিয়ে যে একটা সংশয়, নির্বাচন নিয়ে যে একটা জনগণের মধ্যে সন্দেহ তৈরি করেছিল এই বিরোধী দলে আজকে যারা আছে এই দলগুলো মিলে, যেহেতু তারা তাদের জীবনের, রাজনৈতিক জীবনের ৭১-এর পরে সবচাইতে বেশি আপনার একটা সুবিধাজনক অবস্থানে ছিল, এবং এনসিপি আপনার জামাতের সাথে তরুণ দল হিসেবে তারা যখন জোট গঠন করেছে, তখন কিন্তু অন্যান্য যারা মানুষ আছে তারা নতুন বন্দোবস্তের কথা বলেছিল, নতুন রাজনীতির কথা বলেছিল। জি, 30 সেকেন্ডস। দেখা গেল যে না, সেটা হয়নি, তারা জামাতের সাথে গাঁটছড়া বেঁধেছে। সেই রকম একটা অবস্থায় আমরা মনে করি গণভোট নিয়ে আমাদের কোনো চাতুরি নেই। জুলাই সনদ নিয়ে আমরা একদম পরিষ্কার। সংবিধান সংশোধন কমিটি, এর আগে আমি বিস্তারিত বলেছি, রিপিট করব না। গণভোট নিয়ে দেখেন ১৯৭৭ সালে যেমন এবং ১৯৭৯ সালেও আপনার পঞ্চম সংশোধনীর মাধ্যমে যে গণভোটের বিধান, পরবর্তীতে আপনি জানেন যে ২০১১ সালে আওয়ামী লীগ এসে। জি, ধন্যবাদ আপনাকে। আমি সাইফুল হকের কাছে যদি আসতে চাই, সেটি হচ্ছে রাশিদুল ইসলাম মাত্রই একটি প্রশ্ন করলাম, যদি এই প্রশ্নটাই আপনার কাছে নিয়ে যাই, গণভোট নিয়ে যদি চাতুরি নাই থাকে তাহলে সেটি বাস্তবায়ন করা হচ্ছে না কেন? এটি একটি বিষয়। আবার এটাও ঠিক, বিরোধী দল থেকে এটাও বলা হয়েছিল, খুব রিসেন্টলি আমি যেটা শুনলাম সেটি হচ্ছে গণভোট নিয়ে যেটি বলা হয় যে 4টি প্রশ্নের উত্তর, প্রশ্ন মানুষ বুঝেছে কিনা। বিরোধী দলের প্রশ্ন যে তাহলে 31 দফাই বা মানুষ কি করে বুঝলো, সেটার উত্তরে কি বলবেন? 3 মিনিট। না, আমি তার আগে আমি একটু অন্য প্রশ্ন একটু উত্তর দিতে চাই। যে গতকাল জামাতের আমির তিনি যে কথাটা বলেছেন যে জুলাই সনদ বাস্তবায়নে যদি বিএনপি ব্যর্থতার পরিচয় দেয়, তাহলে বিএনপি সরকারকেই ব্যর্থ করে দেওয়া হবে। আমির সাধারণত তিনি দায়িত্বশীল কথা বলেন, তাকে আমি দায়িত্বশীল মানুষ হিসেবে দেখি। ধরুন আমরা একটু চিন্তা করি যে বিএনপি আগামী 3 মাস 6 মাসে ব্যর্থ হলো, বিএনপি বিপর্যস্ত হলো। এরকম একটা 17 বছর ধরে যে ভোটাধিকার, নির্বাচন, একটা নির্বাচিত সরকারের জন্য মানুষের অপেক্ষা, বিপুল হিমালয় সমান প্রত্যাশা নিয়ে যে বিএনপি সরকার গঠন,
সেই সরকার যদি আগামী 3 মাস 6 মাসে ধরুন যদি ব্যর্থ হয়, এর অর্থটা কি? তাহলে আমরা মানে হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা যে সরকারকে তাড়িয়েছি, ফ্যাসিবাদকে বিদায় দিয়েছি, তাহলে তাদের জন্য পরোক্ষভাবে আমরা কি জমিন তৈরি করে দিচ্ছি? যারা ব্যর্থ করে দিতে চাচ্ছেন তারা কি এরপরে তারা কি সরকার গঠন করতে যাচ্ছেন তারা? এবং এই বক্তব্যের রাজনৈতিক যদি জায়গাটা যদি বিবেচনা করেন, আমি যথেষ্ট উদ্বিগ্ন হয়েছি। তারা পার্লামেন্টে তাদের যে আলোচনা আর পার্লামেন্টের বাইরে পাবলিক স্ফেয়ারে পাবলিক মিটিংয়ের যে বক্তব্য, সেই বক্তব্য যদি আপনি মিলিয়ে দেখেন, তার মানে কি? তো তাহলে আমরা কি আরেকটা কি নৈরাজ্যকে আমরা কি ডাক দিচ্ছি? আমরা কি আরেকটা, তারা আগের বার যেটা আপনি উল্লেখ করছিলেন, তারা কি আরেকটা গণজাগরণ, গণবিপ্লব বা তাদের ভাষায় একটা ইসলামী অভ্যুত্থানকে তারা কি ডাক দিচ্ছেন তারা? এগুলো জনমনে হাজারো প্রশ্ন ইতিমধ্যেই গত 24 ঘন্টায় অনেকগুলো প্রশ্ন পাবলিক স্ফেয়ারে এগুলো জন্ম দিয়েছে। জামাতকে এগুলো ক্লিয়ারলি উত্তর দেওয়া দরকার যে পরোক্ষভাবে আপনারা পরোক্ষভাবে আপনারা কি তাহলে প্রতি ফ্যাসিজমের আবার ফিরে আসার কোনো জমিন বিএনপি এখন যদি ফেল করে, তার অর্থটা কি? একটা সামাজিক নৈরাজ্য যেটা ইমিডিয়েটলি একটা রাজনৈতিক নৈরাজ্যে জন্ম দেবে। এবং তারপরে আপনার এই সুযোগে আবার ইতিমধ্যে ডিসেম্বর মাসে যিনি বাংলাদেশে আসার জন্য ঘোষণা দিয়ে রেখেছেন, তাহলে তার জন্য পরোক্ষভাবে আপনি একটা জমিন তৈরি করে দিচ্ছেন কিনা? রাজনৈতিক আলোচনা রাখেন। বিএনপি আর বিএনপির কাছ থেকে যদি আপনি 100 ভাগ যদি দাবি করেন, তাহলে তার আপনার রাজনীতি করার দরকার নেই। বিএনপি যেখানে ফেল করবে আপনি পার্লামেন্টে কথা বলবেন, পার্লামেন্টের বাইরে আপনি কথা বলবেন, আপনার পলিটিক্যাল এজেন্ডা থাকবে, আপনার কর্মসূচি থাকবে, যেটা নিয়ে আগামী 5 বছর যখন আপনি ইলেকশন করবেন মানুষের কাছে যাবেন যে বিএনপি এগুলো করেনি, এগুলো ফেল করেছে, বিএনপি এটা বিট্রে করেছে, উই আর দ্য পার্টি, আমরা মানুষের ম্যান্ডেট চাই। বিএনপি এখন এক যাত্রায় যদি আপনি 100 ভাগ যদি অর্জন করতে চান, তো সেই মানে মানে এটা তো একটু অনেক বেশি অগ্রবর্তী একটু ভাবনা আর কি। তাহলে তো আপনার আর রাজনীতি বলে তেমন কিছু থাকে না। সেজন্য বিএনপিকে দিয়ে সব কিছু আদায় করার চেষ্টা না করা ভালো। বিএনপি যদি ডুবে সেটা বিএনপির কারণে ডুববে, বিএনপির কারণে ডুববে। এবং সেটাকে আপনি রাজনৈতিকভাবে কিভাবে আপনি মানুষের কাছে যাবেন, ঐক্যবদ্ধ করে মানুষকে জাগিয়ে তুলবেন, সেটা তখন আমাদের রাশিদুল ইসলামের একটি প্রশ্ন ছিল এগুলোর জন্য। 5 বছর এই অন্যায়গুলো সহ্য করাটা রাজনীতি কিনা, আপনি খালি এটা উত্তর দিলেই হবে। জি সাইফুল ভাই। কিছু মানে এটা অন্যায় মনে করছেন না যে না, গণভোট মেনেই নিবে না, একটা প্রতারণা হলো, এরপরে আমরা এটাকে নিয়ে কথাই বলবো না? তো আপনি সেটা বলবেন, আপনি তো দেখবেন যে বিএনপি তার যেগুলো বিএনপি একমত হয়েছে, আগামী পার্লামেন্ট সেশনে বিএনপি সংবিধানের এগুলোকে তারা বিল আকারে উত্থাপন তারা করছেন কিনা, এগুলোকে তারা আইন করে তারা সংবিধানে গণভোট তারা মানবে না, যুক্ত করছেন কিনা? গণভোট মানবে না। গণভোট তো ইতিমধ্যেই তো আপনার অলরেডি 30 দিনের মধ্যেই সংবিধান এই সংস্কার সংক্রান্ত পরিশোধ করার কথা ছিল। আমরা একদম শেষ দিকে পার্ট ইতিমধ্যে পার হয়ে গেছে, সেই পার্ট এখন আর নাই। এখন যদি ব্রডার কোনো কনসেনসাস যদি ডেভেলপ করে, তাহলে হয়তো একটা সম্ভাবনা থাকতে পারে। আমরা দলগতভাবে এটাকে সঠিক মনে করিনি, ঠিক আছে, সেই সমালোচনা তো আমাদের আছে। আমি বলেছি আমাদের আর 20 সেকেন্ড আছে। আমি বলেছি পলিটিক্যালি গণভোটকে অন করে, যেহেতু বিএনপিও তার পক্ষে ছিল, সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করলে এটা বিএনপির জন্য ভালো হতে পারতো। বিএনপি তার একটা সম্ভাব্য অর্জনকে একটা অপপ্রচারের জন্য বিরোধী দলের হাতে দিয়ে দিচ্ছে কিনা, এটা আমি বিএনপিকে ভাবতে বলেছি। অপপ্রচারটা কে চালাচ্ছে? জি আপনাদেরকে অনেক ধন্যবাদ। আজকে আসলে আমার সময় শেষ হয়ে গেছে। ধন্যবাদ সাইফুল হক, মনিরা শারমিন, হাফেজ মোহাম্মদ রাশিদুল ইসলাম এবং অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি আমাদের সঙ্গে আজ রাজনীতিতে জয়েন করার জন্য। দর্শক, রাজনীতিতে শেষ বলে কিছু নেই, তাই চলতেই থাকবে। আমরা ফিরছি আগামী বৃহস্পতিবার ঠিক রাত 9টায়, সঙ্গেই থাকবেন।